হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যে স্কুইড ভিডিওর সিরিজটা শুরু করেছি তার সেকেন্ড সিজনের কিন্তু অলরেডি একটা ভিডিও দেখে ফেলেছি। আজকে আমরা আরেকটা ভিডিও দেখবো এবং এরপরে আরেকটা ভিডিও দিয়ে পুরো সিরিজটা শেষ করে ফেলবো। তো বাড়তি কোনো কথা না বলে একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। গাইস, আজকে আমরা জানতে চলেছি অন্যতম জনপ্রিয় একটা অ্যাপ যার নাম হচ্ছে মোস্ট প্লে অ্যাপ, যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর এখানের অফারগুলো দারুণ। এখানে বন্ধুদের রেফার করলেই পেতে পারো 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিনে উপহার হিসেবে পাবে 2000 টাকা বোনাস, ফেসবুক রিভিউ দিলে পাবে 200 টাকা বোনাস, আর প্রথম ডিপোজিটে থাকছে 3.25% আনলিমিটেড বোনাস। আর জিলিতে গেম খেলে জিতে নিতে পারো আইফোন 16 প্রো ম্যাক্স এবং এই বিপিএল এ 150% স্পেশাল রিলোড বোনাস। আর দৈনিক 650% স্লট বুস্ট পেয়ে তুমি তোমার জয়ের সম্ভাবনা বাড়াতে পারো। আর জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারো বিকাশ, নগদ, রকেট এবং ওপের মাধ্যমে। তো পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সাইন আপ করো এবং মোস্ট প্লেতে তুমি তোমার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলতে পারো। তবে এখানে একটা কথা মনে রাখবে, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে এবং যেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আরো রিসার্চ করে তারপর তোমরা সেখানে যাবে। তো যাই হোক, এরপর যখন এই এপিসোডটা শুরু হয় আমরা দেখতে পাই ওই ট্রান্সজেন্ডার ক্যাট যখন তার টিমের সাথে কথা বলছিল তখন তার টিমের একটা প্লেয়ার তাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি তো সমস্ত গেমগুলো অনেক ভালোভাবে প্লে করতে পারেন, এগুলো কই থেকে শিখলেন? ক্যাট তখন বলে, ছোটবেলা থেকে এই খেলাগুলো খেলে আমি বড় হয়েছি আর এই খেলাগুলোতে আমি হচ্ছে চ্যাম্পিয়ন। আর তখন গং জিজ্ঞাসা করে, তাহলে তুমি ফুটবল গেমটা খেলার সময় কেন সবাইকে অন্যদিকে ফিরতে বললে? তুমি সবার সামনে কেন খেললে না? তখন ক্যাট তাকে বলে, কারণ আমার এখনো সার্জারি হয়নি। তো এই কারণে সবাই যদি ক্লিয়ারলি আমার দিকে তাকায় তাহলে সবাই ব্যাপারটিকে বুঝতে পারবে। তবে এই কথা শুনে গং কিছু বুঝতে পারে না, আরো বেশি কনফিউজড হয়ে যায়। বাট আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, যেহেতু একটা ট্রান্সজেন্ডার ও ছেলে মেয়ে সেজে রয়েছে, এখন যদি ফুটবল খেলতে যায় তাহলে তো দেখা যাবে দুই ঠ্যাঙের সাথে আরো এক ঠ্যাং মনে করো যে লাফালাফি করবে। তো এই জন্য মনে করো যে ও আর কি ফুটবল গেমটা খেলার জন্য সবাইকে অন্যদিকে তাকাতে বলেছে। আর এরপর আমরা দেখতে পাই হলের মধ্যে যখন গিহনার তার ফুল টিম ব্যাক করে তখন আঙ্কেল ওন সহ বাকি সবাই খুব বিরক্ত হয়ে যায় এটা দেখে যে ওরা এখনো বেঁচে রয়েছে কিভাবে, কারণ যত মানুষ মরবে ওদের তত টাকা পাবে। তো যাই হোক, এটা ওরা কোনোভাবে হজম করতে পারছিল না। আর এরপর আমরা দেখতে পারি মেয়ে যখন তার রুমের মধ্যে যায় তখন দুইটা গার্ড এসে তাকে ধরে ফেলে, মানে ওই যে ওই গার্ডটা মেয়ে গার্ড। আর এরপর যখন মাস্ক খুলে ওর ফেসটা দেখে তখন বলে, বাহ এই মেয়েটা তো খুবই সুন্দরী, বাট এই সুন্দরী মেয়ে তোমার মাথায় একটা কথা ঢুকিয়ে নাও, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমরা কোনোভাবেই তোমাকে বাঁচতে দেবো না। আর তখন মেয়ে বলে, আমি তোমাদের নামে কমপ্লেন করবো, সেটা যেভাবেই হোক। বাট গার্ডরা তখন বলে, তুমি যার কাছে কমপ্লেন করবে আমরা তাদের হয়েই কাজ করি, আর এই কথাটা একেবারেই ভুলে যাবে না যে তুমি আমাদের সাথে বেমানি করে বাঁচতে পারবে। বাট তখনই মেয়ে করে কি ওদের দুজনের উপর আক্রমণ করে দেয় এবং ওদেরকে পিটাতে থাকে, কিন্তু যেহেতু ওরা পুরুষ মানুষ দুইজন ছিল তারা উল্টো মেয়েকে ধরে আচ্ছা মতো ধোলাই দেয় এবং ওর মুখের উপর একটা দাগও দিয়ে দেয় এবং ওকে থ্রেট দিয়ে বলে, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো প্রথমে তো আমরা তোমাকে রেপ করব আর তারপর তোমার জীবনটাই নষ্ট করে দেবে এবং তোমার অর্গান আমরাই বের করে ফেলবো। আর এইদিকে আমরা দেখে গেহনের টিম যখন কথাবার্তা বলছিল তখন তারা ড্যানিকে জিজ্ঞাসা করে যে কোনো সমস্যা হয়েছে কিনা। ড্যানি তখন বলে, না আমার কোনো সমস্যা হয়নি, আপনারা সবাই অনেক ভালো মানুষ। ড্যানি মানে ওই মেয়েটা। আর তারপর তারা ড্যানির কার্ড গেম খেলা নিয়ে অনেক প্রশংসা করে এবং এখানে আমরা দেখতে পাই যে ওদের টিমের সবাই একে অন্যের ফ্যান হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে গার্ড চলে আসে আর বলে, দ্বিতীয় গেমের মধ্যে 110 জন প্লেয়ার মারা গিয়েছে এবং এখনো 255 জন প্লেয়ার জীবিত রয়েছে। এখন যদি তোমরা সবাই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নাও তাহলে তোমরা সবাই 78 মিলিয়ন ইয়ান পাবে। কিন্তু এখানে থাকা সবাই যখন বলতে থাকে যে এই টাকা তো অনেক কম টাকা এবং তারা গার্ডদের উপরও ব্লেম করা শুরু করে যে তোমরা ঠিক মতো ক্যালকুলেশন করনি, যারা মারা গিয়েছে তাদের টাকা অ্যাড করনি। বাট এই কথাগুলো শুনে গেহুন অনেক আপসেট হয়ে যায় যে সবাই কত টাকার লোভী। বাট তখনই গার্ডরা তাদের সবাইকে ক্লিয়ার করে বলে দেয়, আমাদের ক্যালকুলেশন একদম পারফেক্ট রয়েছে, বাট তোমরা এখনই সিদ্ধান্ত নেবে ভোটিং এর মাধ্যমে যে তোমরা এই টাকাগুলো নিয়ে বাসায় ব্যাক করবে নাকি আরো গেম খেলবে টাকা বাড়ানোর জন্য। তো ভোটিং শুরু হওয়ার আগে গেহুন করে কি তার পুরো টিমকে বলে, তোমরা এখন খেলা না খেলার পক্ষে ভোট দেবে, মানে বিপক্ষে ভোট দেবে খেলার, এবং বাইরে বের হওয়ার পরে আমার ভাগের যে টাকা থাকবে এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো গেহুনের পুরো টিম তো রাজি হয়ে যায় যে ওরা না ভোট দেবে। তো এরপর ভোটিং শুরু হয় নাম্বার 1 থেকে, মানে সোজা অর্ডারে। তো এরপর ইনহু ভোট দিতে আসলে সে প্রথমেই না ভোট দিয়ে দেয়, মানে বুঝতেই পারছে ফ্রন্টম্যান নিজেই না ভোট দিয়ে দিল। আর এরপর আমরা দেখতে পাই গং তার ছেলে পার্ককে বলে, দেখ আমাদের দুজনের ভাগে যতগুলো টাকা পড়বে তাদের সমস্ত ঋণ শোধ হয়ে যাবে, তো তুইও গিয়ে না ভোট দিবি, ঠিক আছে, যাতে আমরা এখান থেকে বের হতে পারি। কিন্তু দেখা যায় গং এর ছেলে পার্ক করে কি সেখানে গিয়ে হ্যাঁ ভোট দেয় আর এতে ওর মাসও সবাই পুরোপুরি শকড হয়ে যায়। বাট কেন ও হ্যাঁ ভোট দিল এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপরে এক এক করে সবাই ভোট দেওয়া শুরু করে। তবে আমরা তখন দেখতে পাই এখানে এমনও কিছু লোকজন ছিল যারা এই গেমটাকে আরো কন্টিনিউ করতে চাইছিল, মানে টাকার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো দেখার পরে গেহুন আর ইনহু ওদের উপর প্রচন্ড রাগ করে এবং ওদের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে। আর ইনহু তখন বলে, এতগুলো মানুষের মৃত্যুর পরও তোমরা গেমটা কন্টিনিউ করতে চাও? তোমরা মানুষ নও মানুষ, তোমরা যদি এখন এই গেমটাকে কন্টিনিউ করার সিদ্ধান্ত নাও তাহলে তোমাদের
মধ্যে থেকে কেউ কিন্তু এখান থেকে জীবিত বেরোতে পারবে না। তবে তখনই জন নামের সেই আঙ্কেলটা এসে সবাইকে বলে, দেখো আমাদের মাথার উপর দেনার অনেক চাপ, আর এত কম টাকায় আমাদের কিছুই হবে না। আর আমার মনে হয় এখানে বাকি সবার মাথার উপরেও দেনার চাপ রয়েছে। আর যেহেতু প্রত্যেকটা গেমের পরে টাকার পরিমাণ এমন বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা এর পরের গেমটা খেলে আরো টাকা নিয়ে গেম থেকে বেরিয়ে যেতে পারবো। আর একটা লোক তখন বলে, আমি যদি টাকা ছাড়া এখান থেকে বাইরে যাই তাহলে আমাকে এমনিতেও মেরে ফেলা হবে, সো আমাকে যে কোনো ওয়েতে এই গেমটা খেলতে হবে। আর তখন জন তাদেরকে সাপোর্ট করা শুরু করে এবং বলে, আমরা পরবর্তীতে গেমটা খেলে টাকা জিতে এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করব। আর এখনো পর্যন্ত মাত্র অর্ধেক মানুষ মারা গিয়েছে এবং বাকি অর্ধেক মানুষ যদি মারা যায় তাহলে আমরা আরো অনেক বেশি কিছু টাকা পাবো। আর তাই আমাদের বাড়ি যাওয়ার চিন্তা একটু পরে করা উচিত। আর এটা নিয়ে আমরা দেখতে পাই হট্টগোল শুরু হয়ে যায় এবং এখানকার বেশিরভাগ মানুষ এই গেম খেলার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এরপর অনেকক্ষণ ভোটিং চলে এবং লাস্টে যখন গেহুনের ভোট দেওয়ার পালা আসে তখন তার ভোট কোনো কাজেরই ছিল না, কারণ অলরেডি গেমের পক্ষে অনেক বেশি ভোট পড়ে গিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই সবাইকে খাবার দেওয়া হয়। আর গং তখন পার্কের উপর অনেক রেগেছিল, কারণ তাকে না ভোট দিতে বলার পরেও হ্যাঁ ভোট দিয়ে দিয়েছিল। তবে পার্কে সে তার মাকে বোঝানোর চেষ্টা করে, মা আমি এমন এমন জায়গা থেকে এত টাকা বেশি ঋণ নিয়েছি যে এগুলোর সব সম্পর্কে আমি তোমাকে জানাইনি। আর সেই লোকগুলো অনেক ভয়ঙ্কর লোক, আমি যদি তাদের টাকা ব্যাক না করি তাহলে তারা আমার বডির অর্গান খুলে নিয়ে বেঁচে দেবে। আর আমি তোমাকে প্রমিস করছি পরবর্তী গেমটা জেতার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এরপর ফাইনালি বাধ্য হয়ে ওর মা পক্ষে থাকার সিদ্ধান্ত নেয়। তবে এখানে পার্কের মা খুব ভালো করেই জানতো যে ওর মায়ের প্রতি ওর একটুও দয়া নেই। ওর মা যদি মারাও যায় ওর পার্কের কিছুই যায় আসে না, মানে পার্ক তার মাকে একটুও ভালোবাসে না। তবে তারপরও সে তার ছেলের জন্য গেমটা খেলতে রাজি হয়ে যায়। আর এদিকে আমরা দেখি গেউনের টিম চ্যাং এর উপর প্রচন্ড রাগ করছিল, কারণ সে গেম খেলার পক্ষে ভোট দিয়েছিল। তবে তখন চ্যাং তাদের সবার কাছে ক্ষমা চেয়ে বলে, দেখো আমি তোমাদের একটা কথা জানাইনি, আমিও অনেক ভয়ঙ্কর একটা মানুষের কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছি। এখন যদি আমি টাকাটা পরিশোধ না করতে পারি আমার ফ্যামিলিকেও তারা মারতে পারে, তো এই জন্য বাধ্য হয়ে আমি এই গেম খেলার পক্ষে ভোট দিয়েছি। আর তখন ইনহু তাদেরকে বলে, তুমি যে শুধুমাত্র খেলার পক্ষে ভোট দিয়েছো ব্যাপারটা এরকম নয়, তুমি আমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছো, আর এটা মোটেও ভালো কিছু নয়, অন্তত বিশ্বস্ততা নষ্ট করে ফেললে। তো যাই হোক, তোমার একটা ভোটে আমরা এমনিতেও জিততে পারতাম না, তবে তারপরেও ওয়াদার বরখেলাপ করেছো। তো চ্যাং তখন বলে, হ্যাঁ আমার এক ভোটে কিছুই যায় আসতো না, তো এই জন্য আমার উপর মন খারাপ রেখো না, পরবর্তী গেমটা আমরা কিভাবে জিততে পারি সে চিন্তা করো। তো যাই হোক, এরপর গেহুন বলে, হয়তো পরবর্তী গেমে আমাদেরকে একে অপরকে মারতেও হতে পারে। তো এটা শোনার পরে সবাই তো টেনশনে পড়ে যায়। তবে ইনহু তাদেরকে বলে, পরবর্তীতে কি হবে এটা নিয়ে টেনশন করা আমাদের একদমই উচিত হবে না, বর্তমান টাইমটা আমরা এনজয় করি। আর এরপর তারা সবাই মিলে ওই প্রেগনেন্ট মেয়ে ড্যানিকে একটু খাবার দেয় যাতে তার পেটের বাচ্চা আর একটু এনার্জি পায়। আর এদিকে গং এসে ক্যাটকে জিজ্ঞাসা করে, তোমার উপর কত টাকার লোন রয়েছে, কারণ আমার যে বদমাস ছেলে আছে সে তো আমাকে পুরোপুরি রাস্তায় নামিয়ে দিয়েছে। তো তখন ট্রান্সজেন্ডার ক্যাট বলে, দেখো আমি ছোটবেলা থেকে কাউকেই বলিনি যে আমি বাইরে থেকে দেখতে ছেলে হলেও ভেতরে আসলে একটা মেয়ে, কিন্তু আস্তে আস্তে যখন আমি বিষয়টা বুঝতে শুরু করি তখন সবাই আমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। আর একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে আমাকে এখন সার্জারি করে মেয়ে হওয়া উচিত। আর এর জন্য আমি টাকা জমাতে শুরু করি। আর এই জন্য আমার অনেক টাকার প্রয়োজন যাতে আমি সার্জারি কমপ্লিট করে পুরোপুরি মাইয়া হতে পারি থাইল্যান্ডে ফেরত গিয়ে। তবে একসময় আমি আর্মিতে চাকরি করতাম এবং সেখানে একটা লোকের সাথে আমার পরিচয় হয়েছিল, তার সাথে আমার হালকা একটু পীড়িত হয়েছিল, কিন্তু সে পর আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে কারণ আমি একটা ছেলে বলে। মানে এটা কিছু হইলো। তো যাই হোক, তখনই পার্ক এসে বলে, তোমার মতো অনেকেই তো সেখানে বসবাস করে এবং তোমার মতো ট্রান্সজেন্ডার যারা আছে সবাই অনেক সুন্দরী হয়। আর এরপর মেডি ক্যাটকে বলে, ক্যাট তুমি আসলে অনেক বেশি সুন্দরী। তবে ক্যাট এটা শোনার পরে প্রচন্ড মন খারাপ করে ফেলে যে যদিও সবাইকে সুন্দরী বলছে কিন্তু ও তো ভেতর থেকে এখনো মেয়ে নয়। আর এরপর আমরা দেখতে পাই পাগলা থানোসকে, যে জ্যাককে বাথরুমে ধরে এবং ওকে বুলি করার চেষ্টা করে। আর সে জ্যাককে বলে, তোমার জন্য সমস্ত টাকা আমার লস হয়ে গিয়েছে, আর তাই তুমি যদি গেম থেকে টাকা উইন করো সেই টাকাগুলো আমাকে ফেরত দেবে। আর তখন জ্যাক সবাইকে বলে, আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে তোমরা বিটকয়েন কেনো এবং বিটকয়েনের দাম কিছুদিন পরে বাড়বে, কিন্তু যখন দাম বেড়েছে তখন তোমরা বিক্রি করে না দিয়ে লোভে পড়ে আরো বেশি দিন তোমরা ওয়েট করেছিলে। তো এই কারণে যখন বিটকয়েন নিচে পড়ে গিয়েছে তখন তোমাদের লস হয়ে গিয়েছে। এটা তো আমার দায়ভার নয় ভাই, আমি তো তোমাদেরকে লোভী হতে বলিনি, এটা তোমাদের লোভ তোমাদেরকে লস করিয়েছে। বাট তবুও থানোস বলে, এটা আমার কিছুই যায় আসে না, তুই আজকে থেকে আমার গোলাম হয়ে গিয়েছিস এবং আমার টাকাগুলো তোকেই পরিশোধ করতে হবে। আর তুই যে এই গেমটা জিতবি, এই গেম জিতে যত টাকা জিতবি সব আমাকে দিয়ে দিবি। বাট তখন জ্যাক বলে ওঠে, এই গেমটা যদি আমি জিতি, যে পর্যন্ত জিতবো ততক্ষণে হয়তো তুই মারা যাবে, আর তোর এইসব বেকবির জন্য হয়তো তোকে রিয়েলিটি শো থেকেও বের করে দেওয়া হয়েছে। তো এটা শোনার পরে থানোসের মাথা প্রচন্ড গরম হয়ে যায় আর এই কারণে সে জ্যাককে পেটানো শুরু করে। বাট তখনই ইনহু তার টিম নিয়ে সেখানে চলে আসে এবং থানোসকে যখন ধমক দেয় থানোস তখন ভয় পেয়ে উল্টো জ্যাককে একটা থ্রেড দিয়ে চলে যায়। আর তারপর আমরা দেখি গেহুন তাদের সবাইকে বলে, আমাদেরকে রাত জেগে জেগে পাহারা দিতে হবে, কারণ এখানে মানুষ নামের অনেক জানোয়ার রয়েছে যারা টাকার জন্য জানোয়ার হয়ে গিয়েছে এবং তারা যে কোনো সময় যে কাউকে মারতে পারে। আর আমি এটা খেয়াল করেছি, যেহেতু এটা একটা গেমেরই অংশ, তো গার্ডরা কখনোই আমাদের মধ্যে মারামারি থামানোর চেষ্টা করবে না। আর তখন ইনহু আর তার সাথীরাও তার সাথে একমত পোষণ করে এবং বলে, হ্যাঁ আমরা লক্ষ্য করেছি
টাকার জন্য মানুষ এখানে জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তো এরপর রাতের বেলা ওই মহিলা গঙের ওয়াশরুম চাপে এবং সে ওখান থেকে যাওয়ার জন্য উঠতে গেলে ওর ছেলে পার্ক তখন তার মাকে সাবধান করে দেয় যে তুমি ওখানে গেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারো। বাট তখন গং তার চুলের মধ্যে থেকে একটা ছুরি বের করে এবং বলে এটা আমি আমাকে বিপদের হাত থেকে রক্ষার জন্য এনেছিলাম। আবার এদিকে ড্যানি মানে ওই প্রেগনেন্ট মেয়েটার ওয়াশের চাপ দিয়েছিল, তো তারা দুজন মিলে গার্ডকে বলে, বাট গার্ড সরাসরি না করে দেয়। বাট তখন ওই বৃদ্ধা মহিলা গার্ডের সামনে কান্নাকাটি শুরু করে, গার্ডের মাথা খাওয়া শুরু করে, এই কারণে বাধ্য হয়ে গার্ডটা দরজা খুলে দেয়। আর তখন আমরা দেখতে পাই গং আর ড্যানি আর ক্যাট তারা তিনজন মিলে ওয়াশরুমে চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই গং বারবার ড্যানিকে সাহায্য করার চেষ্টা করছিল, তো এর জন্য ক্যাট তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো সমস্যা হয়েছে কিনা। আর তখন গং বলে না, কোনো সমস্যা হয়নি, আসলে ড্যানি 9 মাসের প্রেগনেন্ট। তো ক্যাট এটা শুনে চমকে যায় এবং বুঝতে পারছিল না এত ভয়ঙ্কর একটা সিচুয়েশনে কিভাবে একটা প্রেগনেন্ট মানুষ এখানে চলে আসে। আর এইদিকে গেহুন আর চ্যাং মিলে পাহারা দিচ্ছিল। আর তখন চ্যাং গেহুনকে বলে তুমি চাইলে শুয়ে পড়তে পারো, আমি এখানে একাই পাহারা দিচ্ছি। আসলে আমার এখনো মনে আছে সেই দিনটার কথা যেদিন তুমি হোটেলের সামনে এসে আমার কাছে টাকা চাইছিলে, তবে আমি তোমাকে টাকা দিতে পারিনি। আসলে সত্যি সত্যি আমার কাছে টাকা ছিল না, আর আমি যদি তোমাকে সত্যি সত্যি টাকা দিতে পারতাম তাহলে হয়তো তোমার মাও জীবিত থেকে যেত আর তোমার এই ভয়ঙ্কর গেমটার মধ্যে আসতে হতো না। আর আমি তোমার কাছে মাপ চাইছি, আসলে আমার কাছে সত্যি টাকা ছিল না। আর তখন গেহুন তাকে বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব আমি ভালো করেই জানি, তবে চ্যাং তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে যেহেতু এতগুলো টাকা রয়েছে তাহলে তুমি এই গেমের মধ্যে কেন কামব্যাক করলে, কারণ এই টাকা দিয়ে তুমি তো যা ইচ্ছে তাই করতে পারতে। তবে তখন গেহুন চ্যাংকে বলে যদি আমি তোমার সামনে মারা যাই তাহলে এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে। তখন সে বলে প্লিজ তুমি এমন কথা বলো না, আমরা দুজন একসাথে জিতে এই গেমটা থেকে বের হব। আর গেহুন তখন বলে হ্যাঁ আমি এমনটা চাইছিলাম যে আমি এখান থেকে সবাইকে নিয়ে বের হব, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন দেখতে পাচ্ছি মনে হচ্ছে না আমি তাদেরকে বদলাতে পারবো, আসলে তারা টাকার জন্য পাগল হয়ে গিয়েছে। আর চ্যাং তখন তাকে বলে তোমার কি মনে আছে অনেক বছর আগে আমরা একটা কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সেই আন্দোলন থামানোর জন্য কোম্পানি আমাদেরকে টাকাও দিতে চেয়েছিল, আমি সেই টাকাটা নিয়ে চলেও যেতে চেয়েছিলাম, কিন্তু তখন আমি তোমাকে আমার সামনে দেখতে পাই যে কিনা স্বপ্নের মাঝে তোমার মায়ের কাছে টাকা চাইছিলে, মানে অজ্ঞান হয়ে পড়েছিলে। আর এমন অবস্থা দেখার পরে তোমার উপর আমার মায়া চলে আসে, আর এই কারণে আমিও সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। গেহুন তখন বলে না আমি তো এতটা ভীত অবস্থায় ছিলাম না। আর চ্যাং তখন বলে হ্যাঁ তুমি ছিলে, আর তোমার জন্য সেদিন আমার চাকরি গিয়েছিল, আমার জীবনটাও নষ্ট হয়ে গিয়েছিল। বাট গেহুন তখন প্রচন্ড রাগ করে এবং বলে তুমি কি জানো তোমার জন্য আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বাচ্চারা আমার কাছ থেকে দূরে সরে চলে গিয়েছে, আর আমার এই নষ্টের পেছনের দায়ী হচ্ছে তুমি, কারণ তুমি প্রতিদিন আমাকে নিয়ে ফ্রিতে মদ খাওয়াতে, আর এই মদের জন্য আমি কোনো কাজ করতে পারতাম না, আর এই জন্যই আমার চাকরি চলে গিয়েছিল। আর চ্যাং তখন বলে তার মানে তুমি একটু বেশি পাগল হয়ে গিয়েছিলে, বাট এখন তুমি সুস্থ স্বাভাবিক হয়েছো। এরপর তারা এই দুই বন্ধু আবারও পুরোনো দিনের মতো খুনসুটি করা শুরু করে। তো এই গল্পটা করার পরে গেহুন একটু শান্ত হয়, আর তারপর আমরা দেখতে পাই তারা দুজন আবারও পুরোনো দিন নিয়ে আলাপ আলোচনা শুরু করে। এবং এখানে চ্যাং করে কি বারবার গেহুনকে কিপটা বলে ডাকছিল, মানে এত টাকা মালিক হওয়া সত্ত্বেও আবার এখানে এসেছে। আর এটা আমরা স্পষ্ট বুঝতে পারি ওদের বন্ধুত্ব কত শক্ত। আর নিচে ইনহু মানে ওই ফ্রন্টম্যান এই সমস্ত বিষয়গুলো শুনছিল এবং ফিল করতে পারছিল। আর এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই জিনহু আর কামি দুইটা বোট নিয়ে দ্বীপগুলো খোঁজার প্ল্যান করছিল এবং তারা দুই টিমে ডিভাইডেড হয়ে তাদের কাজ শুরু করে। আর এইদিকে প্রত্যেকটা প্লেয়ারকে ঘুম থেকে তুলে নতুন গেমের জন্য প্রিপারেশন নিতে বলা হয় এবং তাদের সবাইকে একটা বিশাল প্লেগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসা হয়। আর তারা এখানে দেখতে পায় তারা সম্পূর্ণ নতুন একটা গেমের সামনে চলে এসেছে, যেখানে একটা বিশাল সার্কেল রয়েছে এবং এই গেমের শর্ত হচ্ছে সবাইকে এই সার্কেলের মধ্যে থাকতে হবে এবং এই সার্কেলটা যখন গোল হয়ে একবার কমপ্লিট ঘুরবে তখন তাদেরকে একটা নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বার অনুযায়ী তাদেরকে টিম বানিয়ে আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতে হবে। এমনটা করতে পারলেই তারা গেম উইন করবে। তো এরপর তাদের সবাইকে এক এক করে গোল সার্কেলের মধ্যে নিয়ে আসা হয়, সার্কেলটা ঘোরা শুরু করে, মানে গেম চালু হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে তাদেরকে প্রথম নাম্বারটা দেওয়া হয় 10, আর 10 জনের একটা টিম বানিয়ে তাদেরকে যে কোনো রুমে যেতে হবে, তা মাত্র 30 সেকেন্ডের মধ্যে, আর তাহলেই তারা গেমটা উইন করতে পারবে, আর নয়তো তাদের সবাইকে মেরে ফেলা হবে। আর এরপর আমরা দেখতে পাই গেহুন তার টিম বানানোর ট্রাই করছিল, আর তখনই তার সামনে ক্যাটের টিম চলে আসে। তো যেহেতু 10 জন নিয়ে রুমে ঢুকতে হবে, তারা 10 জন একসাথে করে কি টিম আপ করে রুমের ভিতর ঢুকে যায়, দরজা লক করে দেয়। আর বাইরে যে সমস্ত প্লেয়াররা এখনো রয়ে গিয়েছিল, মানে যারা টিম পায়নি রুমে যেতে পারেনি, তাদের সবাইকে গার্ডরা এসে মেরে ফেলে। আর এই রুমের মধ্যে থেকে সমস্ত বিষয়গুলো গেহুন দেখতে পায়, আর সে তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর রুমের মধ্যে চানি নামের সেই জ্যোতিষী মহিলাটা সবাইকে বলে তোমরা জীবিত রয়েছে একজনের কারণে, সেটা হচ্ছে আমার জন্য। আর এরপর সেই গেহুনের দিকে তাকায় আর বলে যেহেতু গেহুন তুমি এখনো মারা যাওনি, তার মানে এখানে স্পেশাল কিছু হতে চলেছে। আর এটা বলে সে ড্যানি নামের ওই প্রেগনেন্ট মেয়েটার দিকে তাকায়। তো এরপর বাইরের যে সমস্ত লোকগুলো মারা গিয়েছিল বা আহত হয়েছিল তাদের সবাইকে এবার করে কি ওই মেয়ে নামের যে গার্ড ছিল তার ডিস্টারবেন্স ছাড়াই, মানে ও তো কাউকে মারতে পারেনি, ওকে তো আটকে রেখেছে, ওকে ছাড়াই মনে করো যে অরিজিনাল লাশগুলো প্রায় জীবিত লাশগুলোই প্রসেসিং নদী নিয়ে যায় অর্গানগুলো বের করে নেওয়ার জন্য। আর এরপরে রাউন্ড 2 খেলা শুরু হয় এবং এবার তাদের সবাইকে নাম্বার দেওয়া হয় হচ্ছে 4। তো এই জন্য
সবাই যার যার টিমকে ব্রেক করার ট্রাই করছিল। মানে এতদিন তো 5 জনের টিম ছিল, বাট এখন তো 4 জন নিতে হয়েছে, যে কোনো একজনকে বাদ দিতে হবে। তো এই জন্য সবাই করে কি যার যার টিম থেকে একজন কমাতে চেয়েছিল। তো এখানে যে ওই হিজলা মেয়ে ছিল ক্যাট, সে করে কি ওই জ্যোতিষী জানিকে বাদ দেয়, কারণ ও তো জোর করে ঢুকেছিল আর মাতব্বর পাকনা, ওকে বাদ দিয়ে 4 জনের রুমে ঢুকে পড়ে। আর এদিকে ইনহু গেহুনকে বলে তোমরা দ্রুত 4 জন একটা রুমে গিয়ে ঢুকে পড়ো। মানে সে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু এই কথা বলেই গেহু ইনহুকে আর খুঁজে পায় না। চারদিকে গেহুন ইনহুকে খুঁজছিল, কিন্তু যখন খুঁজে পায় না তখন ও বাধ্য হয়ে রুমটার ভেতরে গিয়ে রুম বন্ধ করে দেয় এবং গার্ডরা বাইরে সবাইকে মেরে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই একটা রুমে 3 জন গিয়ে কোনো মতো লুকিয়ে পড়েছিল, বাট গার্ডরা যখন এরা ক্যামেরার মাধ্যমে দেখতে পায় তখন গার্ডরা গিয়ে গুলি করে 3 জনকে মেরে ফেলে। আর তারপর গেম শেষ হওয়ার পরে সবাই যখন যার যার রুম থেকে বেরিয়ে আসে তখন ক্যাট দেখতে পায় চানি নামে সেই জ্যোতিষী মহিলা এখনো জীবিত রয়েছে এবং সে ক্যাটের উপর প্রচন্ড রাগ করে রয়েছে। আর একটু পরেই ইনহু এসে তার টিমের সাথে মিট করে, আর তাকে দেখে তো সবাই খুশি হয়ে যায় জীবিত রয়েছে। আর তারপর যখন সবাই তাকে জিজ্ঞাসা করা হয় তুমি বেঁচে থাকলে কিভাবে, তোমার টিম পেলে কিভাবে, তখন ও বলে মানুষের সাথে খুব সহজে বন্ধুত্ব করে ফেলতে পারি, তো এর জন্য আমার সমস্যা হয়নি। তো এরপর তারা যখন সবাই এখানে অনেক হ্যাপিলি কথাবার্তা বলছিল তখন দূর থেকে দাঁড়িয়ে জ্যাক দেখতে পায় যে ড্যানির টিমমেটরা তার অনেক ভালো যত্ন নিচ্ছে। মানে জ্যাকি মানে হচ্ছে ইউটিউবার, ওর বই তো প্রেগনেন্ট, ওকে সবাই খুব ভালো যত্ন নিচ্ছে। আর এরপর 3 নম্বর রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে 3। আর তখন তারা সবাই যার যার টিম ব্রেক করে রুমের মধ্যে যাওয়া আসা শুরু করে। আর আমরা দেখতে পাই ক্যাট আর টিমও ব্রেক করে রুমের মধ্যে চলে যায়। আর এইদিকে গং আর পার্ক তখন অন্য একটা মেম্বারকে খুঁজছিল, আর 2 জন লোক এসে তখন পার্ককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখন পার্ক তাদের সঙ্গে একটা রুমের মধ্যে চলে আসে, মানে ওর মা গংকে ছেড়ে দিয়েও চলে যায়। তো ওর মা যখন দেখতে পায় ওর নিজের ছেলে ওকে মরার জন্য ফেলে দিয়ে চলে গেল, তার মনটা খুব খারাপ হয়। বাট তখনই সেখানে ইনহু আর গেহুন এসে ওই মহিলাকে জোর করে একটা রুমের মধ্যে নিয়ে আসে এবং সে সেভ হয়ে যায়। কিন্তু সে তার ছেলের কাছ থেকে এত বড় ধোঁকা খাওয়ার পরে সে কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না। মানে তার ছেলে তাকে মারার জন্য এখানে বাইরে ফিরে গেল, তবে তারপরও মা তো মাই হয়, মা উল্টো তার ছেলেকে নিয়ে টেনশন করছিল। তো যাই হোক এরপর সে ইনহু আর গেহুনকে থ্যাংক ইউ বলে, কারণ তার জন্য ও বেঁচে গিয়েছে। তো এরপর ইনহু আর গেহুন জিজ্ঞাসা করে আপনার ছেলে কই? তো ওর মা বলে পার্ক আমার জন্য পার্টনার খুঁজতে গিয়েছিল, কিন্তু তখন আর ফেরত আসেনি। তো এটা শোনার পরে বুঝতে পারে যে ওর মাকে ওরা মারার জন্য ফেলে গিয়েছিল। এবং এখানে ইনহু বলে ওঠে তোমার ছেলে একটা স্বার্থপর। বাট ওই যে মা তো মাই হয়, সে উল্টো রাগ করে যে না আমার ছেলে একটা ভালো ছেলে। আর তখন ইনহুর বাধ্য হয়ে মার কাছে মাপ চাইতে হয়। আর এরপর যখন গেমটা শেষ হয়ে যায় তখন তারা সবাই বাইরে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই ক্যাটের টিমের সাথে গং মিট করে এবং তাদের সবাইকে জীবিত দেখার পরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এরপর সে যখন তার ছেলে পার্ককে খোঁজার ট্রাই করে তখন পার্কও তার সামনে চলে আসে। আর যদিও মা তাকে মাফ করে দিয়েছিল, কিন্তু তারপরেও পার্ক নিজের মাকে ছেড়ে যাওয়ার জন্য প্রচন্ড আপসেট হয়ে গিয়েছিল। আর এর জন্য সে কান্নাকাটি করা শুরু করে দেয়। কিন্তু মা হিসেবে গং আর কি করতে পারতো, সে তার ছেলেকে সান্ত্বনা দেওয়া শুরু করে। আর এরপর যখন পরবর্তীতে রাউন্ডের খেলা শুরু হয়ে যায় তখন তাদেরকে 6 নাম্বার দেওয়া হয়। তো এর জন্য গেহুন করে কি ক্যাটের সাথে এক হয়ে একটা রুমের মধ্যে যাওয়ার চেষ্টা করে, কারণ এই রুমের মধ্যে বৃদ্ধ আর মেয়েরা ছিল। তবে তারা যখনই যাচ্ছিল একটা লোক করে কি ম্যাডিকে ধাক্কা দিয়ে দেয়, ম্যাডি নামের একটা মেয়েকে, যে মেয়েটা আর কি তোমার প্রথমেই হিজলার কাছে এসে বলেছিল আমাকে তোমার টিমে নেবে। তো মাটিতে পড়ে যায়। তবে সবাই রুমের মধ্যে যাওয়ার পরেও ক্যাট করে কি ম্যাডির জন্য ওয়েট করে। বাট তখনই জ্যাক এসে সবাইকে ধাক্কা দিয়ে 5 জনের সাথে মিলে এই গেটটাকে লক করে দেয়। আর ম্যাডি বাইরেই থেকে যায়। আর একটু পরে গার্ড এসে তাকে মেরে ফেলে। আর এই বিষয়টা দেখে ক্যাট অনেক আপসেট হয়ে যায়। ক্যাটও প্রচন্ড রাগ করে এবং জ্যাককে গিয়ে পেটানো শুরু করে। বাট তখন জ্যাক বলে দেখো আমি তোমাদের 5 জনের জীবন বাঁচিয়েছি, কারণ ম্যাডিতে পড়ে গিয়েছে, জীবনও এখানে আসতে পারতো না এবং উল্টো তোমাদের 5 জনকে মেরে ফেলা হতো। তো যাই হোক জ্যাকের সাথে সবাই এখানে এগ্রি করে। আর ক্যাটও বুঝতে পারে যে জ্যাক হয়তো আসলে ওদেরকে সেভ করেছে। তো এই রাউন্ড এখানেই শেষ হয়ে যায় আর তারা প্রচন্ড ভয়ে ভয়ে বাইরে বের হয়ে আসে। আর এর পরবর্তী রাউন্ডের জন্য সবাই প্রিপারেশন নেওয়া শুরু করে। তো এর পরবর্তীতে রাউন্ড যখন চলছিল তখন ইনহু তাদের সবাইকে বলে এবার হয়তো 2 নম্বর দিবে, মানে 2 জনকে নিতে হবে, কারণ রুম রয়েছে মাত্র 50টা এবং এখান থেকে সর্বোচ্চ 100 জনকে তারা বাঁচাবে এবং বাকি সবাইকে তারা মেরে ফেলার প্ল্যান করছে। তো এটা শোনার পরে গেহুনের মনে হয় এমনটাই হতে পারে এবং এমনটাই হয়। কিছুক্ষণ পরেই তাদেরকে 2 নম্বর দেওয়া হয়। আর এই নম্বরটা পাওয়ার পরে সবাই যার যার মতো দৌড়ে রুমে যেতে থাকে। আর আমরা দেখতে পাই ইনহুর সাথে চ্যাংও একটা রুমে গিয়ে ঢুকে পড়ে, কিন্তু তাদের সঙ্গে আরো একটা লোক ভেতরে গিয়ে ঢুকে যায় এবং আরো কিছু লোকজন দরজা ঠেলে ভেতরে আসার ট্রাই করছিল, কিন্তু চ্যাং তাদেরকে কোন রকমে আটকে রাখছিল। আর এই সুযোগে ইনহু ওই লোকটার গলা চেপে ধরে তাকে মেরে দেয়, মানে এলিমিনেট করে দেয়। তো চং যখন এই বিষয়টা দেখে তো পুরোপুরি শকড হয়ে যায়, কিন্তু বুঝতে হবে 2 জনের বেশি থাকলেই তোরা 2 জনই মরতো। আর এইদিকে আমরা দেখতে পাই যে বক্সগুলোকে জ্বালানোর জন্য পাঠানো হয়েছিল, মানে ওই লাশের বক্স, সেগুলোর উপর ক্রস আঁকা ছিল এবং সেগুলোকে নিচে অর্গান বের করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর যখন গেম শেষ করে সবাই আবার হল রুমের দিকে ব্যাক করছিল তখন গেহুন তার টিমকে বলে আমাদেরকে যে কোনো ওয়েতে সমস্ত মানুষজনকে গুনতে হবে, যাতে আমরা ভোটিং এর সাহায্যে কোনো ওয়েতে এই গেমটাকে বন্ধ করতে পারি। তো এরপর আমরা দেখতে পাই জিনহু, ডেভিড আর কামি মিলে, মানে ওই জাইলারা মিলে ড্রোনের সাহায্যে আইল্যান্ড গুলো চেক করছিল, যাতে যে কোনো ওয়েতে ওই গেমের আইল্যান্ডটাকে খুঁজে বের করতে
পারে এবং গেম বন্ধ করতে পারে। আর এখানে আমরা দেখতে পাই ড্রোনের টেকনোলজি দেখার পরে ওই জেলের কামি একটু বেশি খুশি হয়ে যায়। আর সে বলে যেহেতু আমরা অনেক আগে অনেকগুলো আইল্যান্ডকে কভার করে ফেলেছি, তার মানে এবার ড্রোন দিয়ে আইল্যান্ড গুলো কভার করতে অনেক সহজ হয়ে যাবে। আর এই আইল্যান্ডেতে আমরা যাইনি, চলো এই আইল্যান্ডটা থেকে আমরা খুব সহজেই একটু চেক দিয়ে আসি। আর এই দিকে আমরা দেখি হল রুমের মধ্যে ড্যানির সাথে সে জ্যাক মিট করে এবং সে আবারও তার কাছে এসে ক্ষমা চায় এবং বলে আমি তোমাকে কখনোই আসলে ছাড়তে চাইনি, তবে আমি তোমাকে ছাড়তে বাধ্য হয়েছি। তবে যেহেতু আমরা দুজন এখানে আছি তাই আমরা দুজনে এই গেমটা উইন করে এখান থেকে জীবিত বের হয়ে চলে যাব। আর আমাদের দুজনের যে টাকাটা হবে সেগুলো দিয়ে আমরা ভালো একটা লাইফ লিড করতে পারবো। তবে এটা শোনার পরে ড্যানি নামের ওই মেয়েটি ওকে বলে দেখো শুধুমাত্র আমার টাকাগুলো তোমার দরকার, কারণ তোমার মাথার উপর অনেক দেনার চাপ রয়েছে যেটা তুমি তোমার একার টাকা দিয়ে সরাতে পারবে না। আর তুমি কখনোই আমার কথা চিন্তা করোনি বা ভবিষ্যতেও চিন্তা করবে না। বাট জ্যাক তখন বলে না, ব্যাপারটা এমন নয়, টাকা সবারই দরকার আছে কিন্তু আমার তোমাকেও দরকার। বাট ড্যানি তখন বলে তোমার টাকা দিয়ে তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই, কিন্তু আমার টাকা দিয়ে আমি বাচ্চা পালন করবো, এইটাই যথেষ্ট, প্লিজ আমাকে আর জ্বালিও না, এখান থেকে ফুট করো। আর এইদিকে আমরা দেখতে পাই ম্যাডির মৃত্যুর জন্য ক্যাট প্রচন্ড আপসেট হয়ে যায়, কারণ ম্যাডি ছিল প্রথম বান্ধবী যে কিনা ক্যাটের সাথে ফ্রেন্ডশিপ করেছিল। তবে তখন চানি নামের সেই জ্যোতিষী সেখানে চলে আসে এবং ওদের সবাইকে বলে ম্যাডির মতো তোরা সবাই মারা পড়বি, কারণ তোরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছিস আর আমি তোদের সবাইকে বদদুয়া দিলাম, তোদেরকে মরতেই হবে। তখন আমাদের যে দাদি রয়েছে আর কি গং, পার্কের মা বুড়ি, সে বলে ওঠে তোর মতো শকুনুর দোয়ায় গরু মরবে না। আর এই কথা বলে ওর মুখের উপর থুতু মেরে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই চ্যাং সমস্ত লোকজনকে গুনে চলে এসেছে এবং সে দেখতে পেয়েছে তাদের পক্ষের লোকজন অনেক কম, মানে যারা আর কি খেলার বিপক্ষে ভোট দেবে। তো এই জন্য তারা বুঝতে পারে হয়তো এই গেমটা বন্ধ করা পসিবল নয়। তবে তখনই ইনহু তাদেরকে বলে আমরা মানুষজনদের সাথে কথাবার্তা বলে গেমটা বন্ধ করার জন্য আলোচনা করতে পারি। তবে এখানে একজন বলে আসলে এটা দিয়ে কোনো কাজ হবে না, কারণ জনের মতোই লোভী লোকজন এখানে রয়েছে যারা কিনা এই গেমটাকে খেলতে চায়, তারা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছে। সো আগে আমাদের এটা নিয়ে মানুষকে বোঝাতে হবে। বাট গেহুন তখন বলে আমরা এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতে পারবো না, আমাদের একটা কিছু করতেই হবে। বাট ইউন তখন বলে আমরা যদি ভোটিং করার জন্য কাউকে ফোর্স করার ট্রাই করি তাহলে ভোটিং করার আগে এখানে মারামারি শুরু হয়ে যাবে এবং ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি হবে। তো এটা শুনে সবাই মিলে গেহনকে শান্ত করার ট্রাই করে, মানে এখানে একটা ভয় ঢুকে গিয়েছে যে ভবিষ্যতে আরো মানুষ মরবে এবং এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের অবস্থায় স্কুইড গেমের আজকের ভিডিওটা শেষ হয়ে যায়। এবং নিশ্চিত থাকো কালকের ভিডিওটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ভয়েস শুনে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা খুব একটা সুবিধা না, বাট আমি চেষ্টা করেছি তারপরেও কাজটা করানোর জন্য। আমি এই ভয়েসটা অলরেডি আমার যে ভয়েস আর্টিস্ট কো ভয়েস আর্টিস্ট ফাহাদকে দিয়ে কমপ্লিট করে এসেছিলাম, কিন্তু তারপরে যেহেতু শরীরটা একটু ভালো লাগছে এই জন্য ফাহাদের ওই ভয়েসটা বাতিল করে তারপর আবার আমি নিজে ভয়েস দিয়েছি। তো এই জন্য তোমরা চেষ্টা করবে মাঝে মাঝে আমি যদি ভয়েস না দিতে পারি, ফাহাদকে দিয়ে যদি ভয়েস দেই তোমাদের ওটা গ্রহণ করতে হবে। ওর বয়স কম হতে পারে, ওর কণ্ঠ অন্যরকম হতে পারে, কিন্তু ওর বোঝানোর স্কিল আমার চেয়ে ভালো। এবং বুঝতে হবে 6টা বছর ধরে আমি কাজ করছি, মাঝে মাঝে আমাদের তোমাকে ব্রেক দেওয়া উচিত, কারণ আমি একটা সেক্টর দাঁড় করিয়েছি ইউটিউব, আমার তো আরো মেধা আছে তাই না। আমি যদি আমার মেধাটা পুরোটা এখানে আটকে রাখি তাহলে যে আমি কিছু আরো ইনোভেটিভ কিছু করব, সেটা রিয়েল লাইফ বিজনেস হতে পারে, এআই নিয়ে কাজ হতে পারে, বা আরো ভিএফএক্স নিয়ে কাজ শিখলাম, যে কোনো একটা কিছু করলাম। তো ওই সুযোগটা আমি পাচ্ছি না যে এইসব এত চ্যানেল ম্যানেজ করতে গিয়ে। তো এই জন্য আমার মনে হয় 2-3টা ভয়েস আর্টিস্ট আমার রাখা উচিত যারা আমার বর্তমানে এখানে কাজ করবে এবং তোমরা তাদের ইজিলি অ্যাকসেপ্ট করবে, এটা রিকোয়েস্ট থাকবে। ওরা যদি বোঝাতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না। বাংলাদেশে শত শত ইউটিউব চ্যানেল চলছে অন্য ভয়েসে, কিন্তু যখন আমার চ্যানেলে আমি আমার বাদে অন্য কারো ভয়েস জানি তাতেই সমস্যা হয়ে যায়। অমুক অমুক চ্যানেল রয়েছে একবার এক একজন ভয়েস দিচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার উপরে যত অত্যাচার। এই চ্যানেলগুলোর জন্য গত 4-5 বছরে আমি অন্য কোথাও মুভি করতে পারতেছি না। আমি যে এর চেয়ে আরো ইনোভেটিভ কিছু করবো, আরো যে একটু সামনের দিকে গিয়ে যাবো আমার লাইফে, আরো একটু যে কেরিয়ারতে ফোকাস করবো, এই এত কাজের জন্য আমি করতেই পারছি না। তো আমার সাইবেস 420 যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরপরে যদি আমার কোনো ভয়েস আর্টিস্ট এখানে ভিডিও দেয়, যদিও ভালো মতো বোঝাতে পারে, দয়া করে ওকে গ্রহণ করে নিও। ধন্যবাদ।